সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের আজকে তৃতীয় অধ্যায়, যেটাকে আমরা তৃতীয় অভিজ্ঞতা বলছি, তোমাদের অনুশীলন বইয়ের হলো তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ এবং অনুসন্ধানী বইয়ের এখান থেকে তোমাদের যেটা দেওয়া আছে সেটি হলো কোষ বিজ্ঞান। হ্যাঁ, তাহলে অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই এবং অনুসন্ধানী বই, এই দুটোকে একত্রিত করে আমি তোমাদের মধ্যে উপস্থাপন করব। তো এখানে তোমাদের বিজ্ঞান বইয়ে যে বিষয়টা সেটা হলো যে অনুশীলন বইকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের এখান থেকে অনুসন্ধানী বই লাগবে। তার মানে অনুসন্ধানী এবং অনুশীলন বই ছাড়া তোমাদের এই বিজ্ঞান বইটাকে বোঝাটা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। তাই বিজ্ঞানের অনুশীলন এবং অনুসন্ধানী পাঠ একত্রিত করে তোমাদের এখানে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা মনে রেখো, আমি তোমাদের মধ্যে একটা নির্ভরযোগ্য এবং সুন্দর পাঠ উপহার দেওয়ার জন্য তোমাদের মধ্যে সবসময় হাজির হই। হ্যাঁ, সুন্দর এবং নির্ভরযোগ্য বলেছি। হ্যাঁ, নির্ভরযোগ্য বলেছি। সুন্দর এবং নির্ভরযোগ্য পাঠই আমি তোমাদের মধ্যে উপস্থাপন করব। তো তার আগে একটু বলে রাখি যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই সে জানিয়ে দেবে। আর সেই সাথে অল বাটন চেপে দিও, ডান দিকে অল বাটন চেপে দিও, যেন আমার ভিডিও আপলোড হওয়া মাত্র তোমাদের কাছে সব সময় পৌঁছে যায়। আরেকটি কথা বলে রাখি যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান এবং বায়োলজির ক্লাস আমার এই চ্যানেলে আপলোড করা হয়, সাথে প্র্যাকটিক্যালও আপলোড করা হবে। তোমরা দেখেছো যে আমার এই চ্যানেলটি মাত্র 2 মাস বয়স। এই 2 মাস বয়সে আমি কিন্তু যথেষ্ট ভিডিও আপলোড করছি এবং তোমাদের সাথেই সারাক্ষণ থাকব। তোমাদের মধ্যে সুন্দর সুন্দর এবং নির্ভরযোগ্য সব ভিডিও উপহার দেব। ঠিক আছে? তো কোষ পরিভ্রমণ করব আমরা। কোষের ভেতরে কী আছে, কী নিয়ে একটা কোষ গঠিত, এর সব কিছুকে আমি তোমাদের মধ্যে তুলে ধরবো ধীরে ধীরে। তোমাদের এই অধ্যায়টিকে আমি 2 দিনে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানবো কোষের পরিচিতি, তারপরে কোন কোন অঙ্গাণু থাকে সেগুলো সম্পর্কে জানবো। পরবর্তীতে আমরা এই কোষের ভেতরে যত অঙ্গাণু আছে প্রত্যেকটা অঙ্গাণুকে বের করে নিয়ে এসে আমরা চিত্র সহকারে বিস্তারিত বর্ণনা করব। তো চলো আমরা দেখে নিচ্ছি একটা কোষ। প্রথমেই আমরা জানবো কোষ কাকে বলে। ঠিক আছে? কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে একটা বিল্ডিং কিভাবে ওঠে। একটা বিল্ডিং দেখো, একটা ইট, তার উপরে এরকম পাশে আরেকটা ইট, তার পাশে আরেকটা ইট, এর ওপরে আবার দেখা যাচ্ছে যে এর ওপরে আবার আরেকটা ইট, তার উপরে আরেকটা ইট, তার উপরে আরেকটা ইট, এইভাবে দেখা যাচ্ছে যে তোমার একটা বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো একটার পরে একটা ইটকে সাজিয়ে একটা বিশাল বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই বিল্ডিংয়ের সাপেক্ষে আমরা একটা ইটকে বলছি এরকম একটা কোষ। ঠিক আছে? তা আমাদের দেহটাও কিন্তু তৈরি হয়েছিল তোমার একটা মাত্র কোষ, যেটাকে আমরা জাইগোট বলছি। এই জাইগোট কোষটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হতে 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 অসংখ্য কোষ তৈরি হয়েছে, আর একটার পরে একটা কোষগুলো সাজিয়েছে, পাশে বড় হয়েছে। এভাবে দেখা যাচ্ছে যে ইটগুলো যেমন ওপরেও সাজানো হয়েছে, পাশেও সাজানো হয়েছে, এরকম ইটের মতো পাশে এবং ওপরে সাজিয়ে এরকম একটা জীবদেহ গঠিত হয়ে গেছে। তাহলে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হচ্ছে কোষ। এবার আমরা জেনে নিব কোষ সর্বপ্রথম কবে, কোথায়, কিভাবে আবিষ্কার হয়েছিল। কোষের আবিষ্কারক হলেন রবার্ট হুক। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কর্কের সিপি বলতে কাঠের সিপি নিয়ে, হ্যাঁ, কাঠ আছে না, ওই কাঠের সিপি নিয়ে তিনি গবেষণা করছিলেন। কাঠের সিপি নিয়ে গবেষণা করতে করতে তিনি একটা সেকশন তুলে নিলেন। সেকশন বলতে ওই কাঠের সিপি থেকে একটা পাতলা অংশ আলাদা করে নিলেন। এই পাতলা অংশটিকে তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে দিলেন। অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে তিনি অসংখ্য ছোট ছোট গর্ত বা কুঠুরি দেখতে পেলেন। যেমন মৌচাকের যে ঢাল থাকে, মৌচাকের ঢালে অসংখ্য ছোট ছোট কুঠুরি থাকে না, গর্ত থাকে না, ওরকম ছোট ছোট গর্ত তিনি দেখতে পেলেন। তিনি এগুলোর নাম
নামকরণ করলেন সেল। এরপর আরও উন্নত অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, আলোক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো। এইসব অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর তিনি সহ আরও অন্যান্য বিজ্ঞানীরা কি করলেন, কোষের ভেতরে আরও সব অন্যান্য তোমার অঙ্গাণুগুলোকে তিনি দেখতে পেলেন। কোষের ভেতরে যেগুলো থাকবে সেগুলো হলো অঙ্গাণু, যেগুলো আছে না, এগুলো সব হলো অঙ্গাণু। ঠিক আছে, তো এখন কোষকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? কোষ হলো দুই ধরনের, একটা হলো আদি কোষ, অন্যটি হলো প্রকৃত কোষ। আদি কোষ কোনটা? আদি কোষ হলো যে কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়, নিউক্লিয়ার মেমব্রেন, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, মানে কোষের ভেতরে কোষের নিউক্লিয়াসের সব অঙ্গাণুও থাকবে না, কিছু কিছু অঙ্গাণু থাকবে, আবার কোষের সব অঙ্গাণুও থাকবে না, কিছু কিছু অঙ্গাণু থাকবে। তাহলে কোষের মধ্যে তোমার সব কিছু কিছু অঙ্গাণু থাকবে, নিউক্লিয়াসের মধ্যেও কিছু কিছু অঙ্গাণু থাকবে। যে কোষে এই বৈশিষ্ট্য থাকবে সেটা হলো আদি কোষ। তো এটাকে আমরা সংজ্ঞায়িত করব এভাবে, যে কোষের নিউক্লিয়াস সংগঠিত নয়, নিউক্লিয়ার মেমব্রেন, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে তোমার এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাস্টিড, তারপরে এসব অঙ্গাণু থাকে না। কেবলমাত্র কোষের মধ্যে ক্রোমাটিন বস্তু, ডিএনএ, আরএনএ আর রাইবোজোম থাকে। ক্রোমাটিন বস্তু কোনগুলো? এই যেখানে নিউক্লিয়াসের ভেতর যে পেঁচানো সুতার মতো দিয়েছি ওগুলো হলো ক্রোমাটিন বস্তু। হ্যাঁ, যেখানে পেঁচানো দিয়েছি ওগুলো হলো ক্রোমাটিন বস্তু। তাহলে ক্রোমাটিন বস্তুর মধ্যে ডিএনএ এবং আরএনএ থাকবে। তাহলে ক্রোমাটিন বস্তু, ডিএনএ, আরএনএ, আর এখানে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র সব অঙ্গাণু আছে, রাইবোজোম। তো এই ক্রোমাটিন বস্তু, ডিএনএ, আরএনএ, রাইবোজোম যে কোষে থাকে, অন্যান্য কিছুই থাকে না, সেগুলোকে আমরা বলছি আদি কোষ। আমি আবার বলছি সংজ্ঞা আকারে, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাস্টিড কিছুই থাকে না, কেবলমাত্র ক্রোমাটিন বস্তু, ডিএনএ, আরএনএ আর রাইবোজোম থাকে, সেই কোষগুলোকে বলা হচ্ছে আদি কোষ। প্রকৃত কোষ কোনটা? প্রকৃত কোষ হলো কোষের সকল অঙ্গাণুই উপস্থিত থাকবে। একটা কোষের যতগুলো অঙ্গাণু থাকে তার সবগুলোই যদি উপস্থিত থাকে তখন সেটিকে আমরা বলবো প্রকৃত কোষ। উদ্ভিদ কোষের সব অঙ্গাণু উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষের সব অঙ্গাণু প্রাণী কোষে থাকবে। এই সব অঙ্গাণুগুলো যদি থাকে তাহলে সেটিকে আমরা বলছি প্রকৃত কোষ। আমরা হলাম প্রকৃত কোষী, বহুকোষী প্রাণী। ঠিক আছে, তো এখন উদ্ভিদ দেহে যে কোষগুলো থাকে সেগুলোকে আমরা বলছি উদ্ভিদ কোষ, আর প্রাণী দেহে যে কোষগুলো থাকে ওই কোষগুলোকে আমরা বলছি প্রাণী কোষ। ঠিক আছে, তো চলো আমরা দেখে আসি উদ্ভিদ কোষে কী কী আছে আর প্রাণী কোষে কী কী আছে। আমরা মিল এবং অমিলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব এবং এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কী সেটা আমরা একটু দেখে নিই। উদ্ভিদ কোষের বাইরের দিকে 3 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা থাকে। এই যে বাইরের দিকে যে পর্দাটা, এই বাইরের দিকের পর্দাটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। এখন সবারই কি কোষ প্রাচীর থাকে? উদ্ভিদের সব কোষেই কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। আর এইখানকার কোষ প্রাচীরগুলো জড় বা মৃত বস্তু দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে উদ্ভিদ কোষের বাইরের দিকে 2 স্তর বিশিষ্ট পাতলা পর্দা আছে, এই 3 স্তর বিশিষ্ট পাতলা পর্দা আছে। এই 3 স্তর বিশিষ্ট পাতলা পর্দাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদের কোষ প্রাচীর কী কী দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দ্বারা গঠিত। মানে রেখো, আরও সহজ করে বলছি, এগুলো একটু কঠিন হয়ে গেল তাই না? আরও সহজ করে বলছি, সেলুলোজ, লিগনিন আর পেকটিন দ্বারা গঠিত। সেলুলোজ, লিগনিন আর পেকটিন দ্বারা গঠিত হয়ে থাকে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। ছত্রাকও একটা উদ্ভিদ, এটা কি তোমরা জানো? ছত্রাক যে উদ্ভিদ, হ্যাঁ মনে রেখো, ছত্রাক উদ্ভিদ, কিন্তু তাদের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট নাই, তাই তারা খাদ্য প্রস্তুত করতে পারে না। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। কাইটিন নামক একটা শক্ত আবরণে গঠিত হয়ে থাকে। প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র 2 স্তর বিশিষ্ট একটা পাতলা পর্দা থাকে, সজীব পর্দা। এই পর্দাটিকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এখানে উদ্ভিদ কোষের বাইরের দিকে আছে কোষ প্রাচীর, আর প্রাণী কোষের বাইরের দিকে কি থাকলো? প্রাণী কোষের বাইরের দিকে যে 2 স্তর বিশিষ্ট সজীব যে পর্দাটি, এটি হলো কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা হলো মৃত, আর প্রাণী কোষের এই কোষ ঝিল্লিটা হলো সজীব। ঠিক আছে, কোষের এই পাতলা পর্দা অতিক্রম করে আমরা ভেতরে চলে গেলেই, কোষের পাতলা পর্দা অতিক্রম করে আমরা ভেতরে চলে গেলেই অর্ধতরল জেলির মতো থকথকে পদার্থ দেখতে পাবো। এইসব পদার্থগুলোকে আমরা বলবো একত্রে প্রোটোপ্লাজম।
মনে রেখো। তাহলে আমরা কোষঝিল্লি অতিক্রম করে আমরা ভেতরের দিকে যদি চলে যাই, ভেতরের দিকে চলে গেলে অর্ধতরল জেলির মতো পদার্থ পাবো। ওই অর্ধতরল সব জেলির মতো পদার্থগুলোকে আমরা বলবো একত্রে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম দুটি অংশ নিয়ে গঠিত, এক হলো সাইটোপ্লাজম, অন্যটি হলো নিউক্লিয়াস। এখন আমরা যদি একটা কোষ থেকে নিউক্লিয়াসকে আলাদা করে ফেলি, তাহলে যে অর্ধতরল জেলির মতো পদার্থগুলো দেখতে পাবো, ওই অর্ধতরল জেলির মতো পদার্থগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস সহ সবগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। তার মানে হলো প্রোটোপ্লাজমের অংশ দুইটা, নাম্বার 1 নিউক্লিয়াস, অন্যটি হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একত্রে আমরা বলছি প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াসকে যদি আমরা আলাদা করে রাখি, সরিয়ে রাখি, তাহলে যে অর্ধতরল জেলির মতো পদার্থগুলো দেখতে পাওয়া যাবে, ওই অর্ধতরল জেলির মতো পদার্থগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজম। ঠিক আছে? তো এখন উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু থাকে, প্রাণী কোষের সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু থাকে, সেগুলো আমরা সব দেখে নিচ্ছি। তারপরে এই দুই কোষের মধ্যে পার্থক্যটা কি তা তুমি নিজেই খুঁজে বের করে ফেলতে পারবে। উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বাইরের দিকে আছে কোষ প্রাচীর। তারপরে আমরা ওখানে বলবো, তারপরে আমরা বের করব এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। তাহলে উদ্ভিদ কোষের বাইরের দিকে আছে কোষ প্রাচীর, এখানে এর ভেতরের দিকে অর্ধতরল জেলির মতো পদার্থ, এগুলোকে আমরা বলছি, একদম পুরোটাকে বলছি প্রোটোপ্লাজম। কিন্তু নিউক্লিয়াস ছাড়া যে অর্ধতরল জেলির মতো পদার্থগুলো থাকবে, সেগুলোকে আমরা বলছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতর যে অঙ্গাণুগুলো থাকে, সেই অঙ্গাণুগুলোকে আমরা বলছি তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, সেগুলোকে আমরা বলছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি কি আছে? একেবারে নিউক্লিয়াসের সাথে লাগানো আছে, দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার এক ধরনের লম্বা লম্বা অঙ্গাণু, এইগুলোর নাম হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকাগুলো সব সময় উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের সাথে লাগানো থাকবে। প্রাণী কোষের ক্ষেত্রেও নিউক্লিয়াসের সাথে লাগানো থাকবে, এরা কখনোই নিউক্লিয়াস ছাড়া অন্য কোথাও জায়গায় থাকবে না। তাহলে অমসৃণ কেন? কারণ এই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে ছোট 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 বিন্দু বিন্দু লেগে আছে না, ওই বিন্দু বিন্দুগুলোকে বলা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে? রাইবোজোম লেগে থাকার কারণে এইগুলোকে আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। এবার এই একই জিনিস আবার যদি নিউক্লিয়াস ছাড়া দূরে দূরে থাকে, তাহলে সেটা কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার গায়ে কিন্তু কোনো রাইবোজোম লেগে থাকে না, এজন্য এটাকে আমরা বলছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। উদ্ভিদ কোষের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হলো উদ্ভিদ কোষের ভিতরে বড় সড়ো একটা এরকম কোষগহ্বর থাকে, এরকম বড় সড়ো একটা কোষগহ্বর থাকে। প্রাণী কোষে সাধারণত কোষগহ্বর থাকে না, থাকলেও আকৃতিতে ছোট এবং সংখ্যায় অনেক বেশি হয়ে থাকে। তাহলে উদ্ভিদ কোষের ভেতর এরকম বড় সড়ো বড় একটা ফাঁপা গহ্বর থাকে। এই বড় ফাঁপা গহ্বরকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে কোষগহ্বর। এই কোষগহ্বর বিভিন্ন ধরনের পদার্থ জমা রাখে, কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন, পানি, খনিজ লবণ, হরমোন, অ্যান্টিবডি, এগুলোকে সব জমা রাখে, ভিটামিন, এগুলোকে সব জমা রাখে। এগুলো তরলে পরিপূর্ণ থাকে, ওগুলোকে বলা হচ্ছে কোষ রস। ঠিক আছে? এরপর উদ্ভিদ কোষের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। উদ্ভিদ কোষের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটিকে আমরা বলছি প্লাস্টিড। ঠিক আছে? এই সেই প্লাস্টিডগুলোর কারণে কিন্তু উদ্ভিদের ফুলের রং রঙিন হয়, উদ্ভিদের পাতার রং সবুজ হয়, মূলের রং সাদা হয়, এই প্লাস্টিডগুলোর ভিন্নতার কারণে। হ্যাঁ, প্লাস্টিড তাহলে উদ্ভিদ কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। এই জন্য উদ্ভিদের দেহে বিচিত্র রং হয়। যদি সবুজ প্লাস্টিড থাকে তাহলে সবুজ রং হয়, যেটিকে আমরা ক্লোরোপ্লাস্ট বলছি। ক্লোরোপ্লাস্ট ব্যতীত ক্রোমোপ্লাস্টিড, যেগুলো ওই ক্রোমোপ্লাস্টিড থাকার কারণে সেগুলো তোমার রঙিন হয়, যেমন ফুলে থাকে, গাজরের মূলে থাকে, তারপরে পাকা ফলে এই রঙিন প্লাস্টিড থাকে। তারপরে উদ্ভিদের মূলে তোমার কি লিউকোপ্লাস্ট নামক এক ধরনের প্লাস্টিড থাকে, যে জন্য উদ্ভিদের মূলগুলো সবুজ হয় না, সাদা রঙের হয়। এরপর মাইটোকন্ড্রিয়া, সকল প্রকৃত কোষেই তোমার কি মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যাবে, সব প্রকৃত কোষে। এই যে মানুষ, গরু, ছাগল, বটগাছ, হাতি যা আমরা খালি চোখে দেখতে পাই, আমরা যত জীবকে খালি চোখে দেখতে পাই তার সবটাই কিন্তু প্রকৃত কোষী এবং বহুকোষী উদ্ভিদ এবং প্রাণী। তো এদের সবারই তোমার কি এরকম মাইটোকন্ড্রিয়া আছে।
সবার মাইটোকন্ড্রিয়া আছে। এই যে আমরা কাজ করছি না, কাজের জন্য যে শক্তিগুলো পাচ্ছি তা কিন্তু সব মাইটোকন্ড্রিয়া আমাদেরকে সরবরাহ করছে। ওটার জন্য এটা পাওয়ার হাউস, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া আগামী ক্লাসে তোমরা দেখবে, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, 2-1 দিনের মধ্যে আগামী ক্লাস ঢুকে যাবে। আর মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়া হলো পাওয়ার হাউস, আমাদের দেহের যত শক্তি সব ওই মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের দেহের মধ্যে সরবরাহ হয়। এরপরে আছে গলজি বস্তু, এরকম দেখো স্তূপ আকারে সাজানো কতগুলো লম্বা লম্বা এবং গোল গোল একসাথে বস্তু মিলে তৈরি হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে গলজি বস্তু। গলজি বস্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে দেখতে পাওয়া যাবে। গলজি বস্তু তোমার প্রোটিন সংশ্লেষণ করে, মানে প্রোটিন তৈরি করতে পারে। এগুলো হরমোন এবং অ্যান্টিবডি নিঃসরণ করতে পারে, হরমোনও নিঃসরণ করতে পারে, আবার তোমার অ্যান্টিবডিও নিঃসরণ করতে পারে। তাহলে আর এর মধ্যে আরও একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অঙ্গাণু আছে, যেগুলোকে আমরা বলছি রাইবোজোম। রাইবোজোম প্রকৃত অপ্রকৃত দুই কোষের মধ্যেই থাকবে। প্রকৃত কোষী মানে হলো সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, আর আদি কোষী মানে হলো প্রাককেন্দ্রিক কোষ বিশিষ্ট হয়ে থাকে। তো উদ্ভিদ কোষে কী কী আছে সেটা আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হলো প্রাণী কোষে কী কী আছে, তারপর আমরা এই দুইটার মধ্যে পার্থক্য খুঁজে বের করব। ঠিক আছে, প্রাণী কোষের বাইরের দিকে 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা আছে এবং সজীব পর্দা আছে, যেটিকে আমরা বলছি কোষ ঝিল্লি। প্রাণী কোষে কোষ ঝিল্লি আছে, উদ্ভিদ কোষে কে আছে? উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি আছে। কোথায়? দেখো কোষ প্রাচীরের ঠিক ভেতরে যে লাল রঙের একটা আমি পর্দা দিয়েছি, ওটা হলো কোষ ঝিল্লি। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর বাইরের দিকে 3 স্তর বিশিষ্ট থাকবে। 3 স্তর কোষ প্রাচীরকে আমরা যদি তুলে ফেলি তাহলে একটা পাতলা পর্দা দেখতে পাবো, ওই পাতলা পর্দাটিকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিটা প্রাণী কোষের বাইরে আছে, কিন্তু প্রাণী কোষের বাইরের দিকে কোনো কোষ প্রাচীর থাকে না, এটা সজীব। ঠিক এটারও উদ্ভিদ কোষের মতো এটার আমরা কোষ ঝিল্লি অতিক্রম করে যদি ভেতরে চলে যাই তাহলে অর্ধতরল জেলির মতো পদার্থ দেখতে পাবো, নিউক্লিয়াস সহ সবগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। আর আমরা তো সাইটোপ্লাজম কাকে বলেছি সেটা বলেইছি, তাই না? নিউক্লিয়াস, পুরো প্রোটোপ্লাজম থেকে আমরা যদি নিউক্লিয়াসকে বাদ দিই তাহলে যেটা দেখতে পাবো সেটি হলো তোমার সাইটোপ্লাজম। এখন এর মধ্যে কি কি আছে দেখো, তাহলে এখানে নিউক্লিয়াস আছে, এখানেও নিউক্লিয়াস আছে, এখানে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এখানেও অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এখানেও মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে। এইখানে প্লাস্টিড আছে, কিন্তু এখানে কোনো প্লাস্টিড নাই, মানে প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষেই কেবলমাত্র প্লাস্টিড থাকে, প্রাণী কোষের মধ্যে কোনো প্লাস্টিড থাকে না। এই কারণে প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ঠিক আছে, মনে রেখো, প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে না। আমরা উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীকে খেয়ে জীবন ধারণ করি, যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছি না, তাই না? তাই আমরা কি করছি? আমরা অন্য উদ্ভিদকেও খাচ্ছি, অন্য প্রাণীকেও খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করছি। এরপরে আমরা আরেকটা জিনিস বলবো, দেখো এখানে আমরা লিখেছি সেন্ট্রোজোম। এখানে সেন্ট্রোজোম, এখানে কি আছে নাকি দেখি তো? কই এখানে, কই এখানে তো, এখানে নাই 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 হ্যাঁ, এখানে কিন্তু কোনো সেন্ট্রোজোম নাই। তার মানে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। এরপর এখানে আমরা বলেছি লাইসোজোম, দেখি তো এখানে লাইসোজোম আছে, উদ্ভিদ কোষে কোনো লাইসোজোম আছে নাকি? না, উদ্ভিদ কোষেও কোনো লাইসোজোম নাই। তাহলে লাইসোজোম প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে কোনো লাইসোজোম থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে বড় একটা কোষ গহ্বর আছে, এখানে কি আছে? এখানে তো কোনো বড় কোষ গহ্বর নাই। প্রাণী কোষে বড় কোষ গহ্বর থাকে না, উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, আর প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বরই থাকে না। যদি থাকে, বাই চান্স যদি থাকে, তাহলে তোমার কি এই যে ছোট ছোট থাকবে, আকৃতিতে অনেক ছোট আর সংখ্যা অনেক বেশি। তাহলে প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও আকৃতিতে ছোট এবং সংখ্যায় অনেক বেশি কোষ গহ্বর দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা জেনে নিচ্ছি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের তাহলে পার্থক্যটা কি। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্যটা হলো, উদ্ভিদ কোষের দিকে লেখো, খাতাপত্র রেডি করে লিখে ফেলতে পারো। উদ্ভিদ কোষের বাইরের দিকে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। আরও একটা বৈশিষ্ট্য আছে, উদ্ভিদ কোষগুলো দেখো চতুর্ভুজাকৃতির বা পঞ্চভুজাকৃতির বা ষড়ভুজাকৃতির হয়। এখানে আমি তো চতুর্ভুজাকৃতি রেখেছি, এটা 5 কোণাকার বা 6 কোণা আকারও হতে পারে, যেটাকে আমরা পঞ্চভুজাকৃতির আর ষড়ভুজাকৃতির বলছি। তা সবার আগে লিখে নিবা, উদ্ভিদ কোষ চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হতে পারে। ষড়ভুজাকার মানে 6 কোণা। প্রাণী কোষ সাধারণত গোলাকার বা বৃত্তাকার হয়, প্রাণী কোষ সাধারণত গোলাকার বা বৃত্তাকার হয়। নাম্বার 1 গেল। নাম্বার 2, উদ্ভিদ কোষের বাইরের দিকে জড় কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের বাইরের দিকে কোনো জড় কোষ প্রাচীর থাকে না।
জড় কোষ প্রাচীরের পরিবর্তে উদ্ভিদ কোষে থাকে 2 স্তর বিশিষ্ট সজীব কোষ ঝিল্লি। এরপরে চলে যাচ্ছি উদ্ভিদ কোষে 3 নম্বর। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও আকৃতিতে ছোট এবং সংখ্যায় অনেক বেশি হয়। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে আর প্লাস্টিড থাকার কারণে উদ্ভিদের দেহের রং বিচিত্র রকম হয়ে থাকে উদ্ভিদের ফুলের রং রঙিন হয়, পাতার রং সবুজ হয়, মূলের রং সাদা হয়, কিন্তু প্রাণী দেহে ওরকম কোনো প্লাস্টিড না থাকার কারণে এরকম বিচিত্র রং দেখা যায় না। ঠিক আছে, তার মানে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এরপর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই। এই যে এখানে প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই, প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে। এরপর উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, প্রাণী কোষে লাইসোজোম থাকে। তাহলে দেখো আমরা কিন্তু অনেকগুলো পার্থক্য পেয়ে গেলাম। হ্যাঁ, উদ্ভিদ কোষে কী আছে, প্রাণী কোষে কী আছে, উদ্ভিদ কোষে কী নাই, প্রাণী কোষে কী আছে, উদ্ভিদ কোষে কী আছে, প্রাণী কোষে কী নাই, সেইগুলো আমরা যদি একটু চিন্তা করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সব বৈশিষ্ট্যগুলো। তাহলে আমরা জানলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোর সাধারণ পরিচিতি। ঠিক আছে, তো তাহলে আমরা কোষের যে সাধারণ পরিচিতি জানলাম। এখন আমরা সংক্ষেপে আবার এর প্রত্যেকটা অঙ্গাণু বলতে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম এগুলো সম্পর্কে, সাইটোপ্লাজম সম্পর্কে আবার একটু বিস্তারিত বর্ণনা করছি। তারপরে আগামী ক্লাসে এর ভেতরের দিকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা খুব সহজেই একবার জেনে নিই। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য, এটি সাধারণত প্রাণী কোষে পাওয়া যায় না। প্রাণী কোষের মধ্যে শুধুমাত্র ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর পাওয়া যায়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত হয়ে থাকে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক পদার্থ দ্বারা গঠিত হয়ে থাকে। আচ্ছা, কোষ প্রাচীর অতিক্রম করলেই 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দেখা যায়। এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই পাতলা পর্দাটিকে বলা থাকে কোষ ঝিল্লি। প্রাণী কোষের ক্ষেত্রেও এই কোষ ঝিল্লি দেখতে পাওয়া যায়। প্রাণী কোষের বাইরের দিকে কোষ ঝিল্লি থাকে। কোষ ঝিল্লি প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত হয়ে থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি অতিক্রম করে ভেতরে প্রবেশ করলেই অর্ধতরল থকথকে জেলির ন্যায় যে পদার্থগুলো দেখা যায়, ওই অর্ধতরল জেলির ন্যায় থকথকে পদার্থগুলোকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের শতকরা 75 থেকে 90% পানি। এছাড়া এখানে বিভিন্ন ধরনের খনিজ লবণ, কার্বোহাইড্রেট মানে শর্করা, প্রোটিন মানে আমিষ, তারপরে পানি তো বলেছি যে শতকরা 75 থেকে 90% হলো পানি, তারপরে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং অন্যান্য উপাদান, অন্যান্য খনিজ লবণ মিলে এই প্রোটোপ্লাজম গঠিত হয়ে থাকে। প্রোটোপ্লাজম দুটি অংশে নিয়ে গঠিত, একটি হলো নিউক্লিয়াস, অন্যটি হলো সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াসকে আমরা যদি প্রোটোপ্লাজম থেকে বের করে ফেলি তাহলে যে অর্ধতরল জেলির মতো পদার্থগুলো দেখতে পাওয়া যাবে, এই অর্ধতরল জেলির মতো পদার্থগুলোকেই বলা হবে প্রোটোপ্লাজম। অর্ধতরল জেলির মতো যে পদার্থ থাকবে সেগুলোকে আমরা বলছি সাইটোপ্লাজম। নিউক্লিয়াসকে বাদ দিলে যেটা পাবো সেটি হলো সাইটোপ্লাজম। তো আমরা এখন কোষ প্রাচীর জানলাম, তারপরে কোষ ঝিল্লি জানলাম, এবং কোষের ভেতরে যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে প্রোটোপ্লাজম, বাদ দিলে নিউক্লিয়াসকে বাদ দিলে আমরা পাবো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সম্পর্কেও জানলাম। সাইটোপ্লাজমের ভেতরে যে অঙ্গাণুগুলো থাকে ওই অঙ্গাণুগুলোকে বলা হয়ে থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি কি? নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু হলো তোমার নিউক্লিয়াস, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে তোমার প্রাণী কোষের সেন্ট্রোজোম, লাইসোজোম, রাইবোজোম। হ্যাঁ, এগুলো হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আগামী ক্লাস দেখার জন্য 1-2 দিন মাত্র অপেক্ষা করো। 2 দিন পরে আমরা চলে আসব মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড এগুলোর সব বিস্তারিত বর্ণনা দিয়ে চিত্র সহকারে তোমাদের মধ্যে বর্ণনা করব। আমি আবারও বলছি, তোমাদের মধ্যে একটি নির্ভরযোগ্য ক্লাস উপহার দেওয়ার জন্যই কিন্তু আমি তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। নির্ভরযোগ্য এবং অতি চমৎকার ক্লাস উপহার দেওয়ার জন্য তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর অপেক্ষা করো জাস্ট 2 দিন পরে ফিরে আসবো তোমাদের ক্লাস নিয়ে আবার। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।